শিল্প ও সাহিত্য অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে শিল্প ও সাহিত্যে আমরা শিল্প এবং সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি। আজ আমরা শিল্প কিংবা সাহিত্য নিয়ে কথা বলার জন্য এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি বাংলা কথা সাহিত্যের অন্যতম দিকপাল লেখক। তার বর্ণাঢ্য জীবন, তিনি স্বাধীনতা উত্তরকালে লেখা শুরু করেছিলেন, আজ অবধি তিনি লিখে যাচ্ছেন। তার নাম উভয় বাংলায় যেমন সারা বিশ্বের বাংলা ভাষাভাষী শুধু নয়, অন্যান্য ভাষাভাষীর কাছেও তার লেখা ইতোমধ্যেই পৌঁছে গেছে। তার লেখা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। সেই বর্ণাঢ্য লেখক সেলিনা হোসেন আজ আমাদের স্টুডিওতে এসছেন। সেলিনা আপা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাদেরকেও শুভেচ্ছা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি জন্মেছিলেন 1947 সালের জুন মাসে। তার মাত্র 2 মাস পরেই 47-এর দেশ ভাগ হল। তারপর তো বাংলাদেশও হলো, অর্থাৎ আপনি ব্রিটিশ বাংলাকে স্পর্শ করেছেন। করেছি। পাকিস্তানের আমলটা তারপরে আমার দেখা। অর্থাৎ এই যে আপনি 3টি সময়ে ছিলেন, একটিতে যদিও আপনি ওই রকম ছিলেন না, কিন্তু আপনার স্পর্শটা ছিল। আপনি পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন। সর্বশেষ আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, সেখান থেকে বিএ অনার্স করেছেন, মাস্টার্স করেছেন 1968 সালে। আপনার প্রথম বইটি জলোচ্ছ্বাস 1973 সালে বেরোলো। তার আগে এটা উপন্যাস, কিন্তু আপনি প্রচুর ছোট গল্প, তার আগে গল্প বেরিয়েছে। আমি সেটা বলতে চাচ্ছি, ছোট গল্প আপনি লিখেছেন। আপনার লেখালেখি শুরুটা কি উপন্যাস দিয়ে নাকি গল্প দিয়ে? কিভাবে আপনি লেখালেখি? অবশ্যই গল্প দিয়ে, কারণ আমি যেটা মনে করি, আমি লেখালেখিতে যে এলাম, আমার একটি সোনালী শৈশব ছিল, কৈশোর ছিল। আমার দুটো জিনিস দেখার অভিজ্ঞতা হয়েছিল। একটা হয়েছে প্রকৃতি, মাঠ ঘাট পথ প্রান্তর, মানে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর যে সুযোগটা, সেটা আমার জীবনে ছিল। আর আমি মানুষ দেখেছি, মানুষের দারিদ্র্য, মানুষের সম্পর্ক, ভালো মন্দর জায়গা তৈরি হয় কিভাবে, এইসব গল্প অনেক আমার কাছে এসেছিল সেই সময়ে। তো সেগুলোকে যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি, তারপরে আমার মনে হলো যে এগুলো দিয়ে আমার একটু লেখা উচিত। আমি কবিতা দিয়ে শুরু করলাম, পরে মনে হলো যে না, কবিতা আমার বিষয় হতে পারে না, কারণ আমার যে অভিজ্ঞতা, তার জন্য আমার বড় ক্যানভাস দরকার। তখন আমি গল্প লিখতে শুরু করি। অর্থাৎ গল্পটা আপনি শুরু করেছেন আপনার ইউনিভার্সিটি লাইফে। ওই সময় প্রথম গল্পটা আমি শুরু করেছি একটু, এটা একটা প্রতিযোগিতার জন্য লিখেছিলাম। তারপর তো ইউনিভার্সিটিতে ঢুকে গেলাম। সেটা 1964 সালে আমার প্রথম লেখাটি। আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, তার আগে যে একটি রাজশাহী বিভাগীয় কমিশনে একটা প্রতিযোগিতার আয়োজন হয়েছিল, যে ওখানকার যত কলেজ আছে সব নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে। তো আমি যে গল্পটি লিখেছিলাম, গল্পটি প্রথম হয়েছিল। এটাই আমার সূচনা। এবং আমি এটাকেই ধরি যে 1964 সালের এই যে একটি গল্প প্রথম হওয়া, আমার সাহিত্যিক জীবনের ধারণা। আমি এখন মনে করি আমি 52 বছর ধরে লিখছি এই অর্থে। তারপর ইউনিভার্সিটি পড়ার সময় অনেক গল্প লিখেছি, সেগুলো দিয়ে একটা বই হয়েছে। কিন্তু আপনার প্রথম বই বেরোলো উপন্যাস না, গল্পের বই। গল্পের বই, উৎস থেকে নিরন্তর। ওটা হচ্ছে আপনার প্রথম বই, যেটি আপনি প্রকাশিত প্রথম বই, সেটা হচ্ছে গল্প সংকলন। কিন্তু আমি লক্ষ্য করেছি, গল্প আপনি এখনো লিখছেন, সবসময় আপনি গল্প লিখে যাচ্ছেন, কিন্তু আপনার অধিকতর মনোযোগ পরবর্তী সময়ে দেখা গেছে উপন্যাসে। আপনার প্রথম উপন্যাসটি বেরোলো 1973 সালে। দুটো উপন্যাস 1973 সালে বেরিয়েছে। আপনার প্রথম উপন্যাসটি জলোচ্ছ্বাস। না, তার আগে একটি ছিল উত্তর সারথি নামে, যেটাকে এখন আমি আমার বইয়ের তালিকায় রাখি না, কারণ
তরুণ বয়সের লেখা তো আমার মনে হয়েছিল একটু কাঁচা লেখা, এটা আর এখন চলবে না, সেই সব অনেক আগেই ওটাকে আমি বাদ দিয়েছি এবং মনে করছি জলোচ্ছ্বাস থেকে আমি এখন ধরি 1 নম্বর উপন্যাস। সেটাই আমরা পাচ্ছি আর কি আপনার কাছে। আপনি পাননি, হ্যাঁ সেটাও সত্যি। তো জলোচ্ছ্বাসের বিষয়টা কি ছিল প্রথম? জলোচ্ছ্বাস ওই যে 70-এর জলোচ্ছ্বাস হলো ওটা নিয়ে, ওইটার পটভূমিতে, কারণ আমি তখন রিলিফের কাজে গিয়েছিলাম। একটা ছোট্ট এতটুকু একটা ভূখণ্ড দেখলাম, একদম প্লেন, একটা গাছও নাই, ঘরবাড়ি তো উড়েই গেছে, একটা গাছ পর্যন্ত শিকড় উপরে ভেসে গেছে। তখন আমার মনে হলো যে এটা তো মানব জীবনের একটা কঠিনতম গল্প হতে পারে, যে এইখানে এসে মানুষ থেমে যাবে না, আবার নতুন করে শুরু করবে। অনেক লাশ দেখেছি, মোটা সোনার গয়না হাতে নারীদের দেখেছি মরে পড়ে আছে, প্রচুর লাশ, কুকুর খাচ্ছে, কাক খাচ্ছে, হয়তো সবগুলো তো কবর দেয়া তাড়াতাড়ি সম্ভব হয়নি। অনেক কিছু দেখার পটভূমিতে এই গল্পটা লেখা। কিন্তু আমি শুধু জলোচ্ছ্বাস দিয়ে শেষ করিনি, আমি শুরু করেছি ওই জনজীবন দিয়ে, যে জনজীবনে জলোচ্ছ্বাসটা আঘাত করবে। আপনার সেটি একেবারেই জলজন্ত অভিজ্ঞতা নিয়ে সেই উপন্যাসী লেখা। এটা অবশ্য আমরা পরবর্তী সময়ে লক্ষ্য করব যে আপনি অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছেন আপনার উপন্যাসের বিভিন্ন। আমরা একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম, আমাদের মুক্তিযুদ্ধ। সেই সময়ে আপনি, আমার মনে হচ্ছে যে আপনি খুব বেশি দিন হয়নি আপনি ইউনিভার্সিটি থেকে বেরিয়েছেন। 70-এর নির্বাচন, জলোচ্ছ্বাসের কথা বললেন, তারপরে তো নির্বাচন হলো, আমাদের সেই ইতিহাস তো আমাদের সবার জানা, স্বাধীনতা যুদ্ধটি হলো। আমার একটি প্রশ্ন এই ক্ষেত্রে আর কি, আমরা যেমন বিভিন্ন দেশের যুদ্ধ পরবর্তী সময়ে অসাধারণ সব কথা সাহিত্য আমরা দেখেছি। ওয়ার এন্ড পিসের কথা আমি বাদই দিলাম, ওয়াল কোয়াইট অফ দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট কিংবা ফেয়ারওয়েল টু আর্মস এর মতো। আমরা, আমাদের সমালোচকরাও বলছেন, অনেকেই বলছেন যে আমাদের এত বড় একটি মুক্তিযুদ্ধ হয়ে গেল, আমাদের সেরকম মাপের কোনো কথা সাহিত্য কিন্তু হলো না। হয়নি যে কথা বলছি না, অনেকেই করেছেন। সৈয়দ শামসুল হক লিখেছেন, আমাদের আখতারুজ্জামান ইলিয়াসও লিখেছেন, অনেকে আপনি লিখেছেন। বিশেষ করে আপনার হাঙ্গর নদী গ্রেনেড, যেটি 1976 সালে বেরোলো, এটা অসাধারণ একটি কাজ আপনি করেছেন আমি বলবো, এবং সেই সময় এটি খুব সাড়াও জাগিয়েছিল। সমালোচক যেমন, বুদ্ধা পাঠকরাও সেটাকে খুব গ্রহণ করেছিল। এই বইটি সম্পর্কে যদি একটু আপনি বলেন। তার আগে আপনার ওই কথাটার উত্তর একটু বলি, যে যারা বলেন যে কিছুই হয়নি, এত বড় একটি ঘটনা, তারা পড়ে বলেন কিনা আমার প্রশ্ন তাদের কাছে। তারা কয়টা বইয়ের নাম করতে পারবেন এবং কয়টা গল্পর নাম করতে পারবেন যে এগুলো আমি পড়েছি, বিশ্লেষণ করেছি, বিশ্বের যে শিল্পবোধের নন্দনতাত্ত্বিক ধারণা থেকে এই গল্পগুলো উতরায়নি, তারা সেইভাবে কথা বলবে। চাছাছোলা ঢালাও মন্তব্য করবে না। আমাদের পাঠকদের, আমাদের অনেক গুণীজনদের মধ্যে এই টেন্ডেন্সি আছে, ঢালাওভাবে বলে দিল কিছু হয়নি। কিন্তু যখন আপনি জানতে চাইবেন আপনি কোন বইটার কথা বলছেন, যে এতটা খারাপ হয়েছে সেই বইটার নাম বলেন, তখন আর বলতে পারে না। আমাদের এই জায়গাগুলোকে আমাদের এখন চ্যালেঞ্জ করার সময় হয়েছে। এটা আশাবাদের বিষয় যে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক, আমি নিজে জানি যে প্রচুর লেখালেখি হয়েছে, গল্প হয়েছে, উপন্যাস হয়েছে। আমি একটা না অনেকের নামই বলতে পারবো। আমাদের রশিদ হায়দার লিখেছেন, আপনি লিখেছেন, সৈয়দ শামসুল হক লিখেছেন, আমাদের মাহমুদুল হক লিখেছেন, আখতারুজ্জামান ইলিয়াস লিখেছেন, হাসান আজিজুল হক লিখেছেন। আমরা মুক্তিযুদ্ধে প্রচুর, আরো অনেকের নাম বলতে পারবো। আপনি একটি জিনিস আমাকে বলবেন কি, যে আমাদের ছোট গল্প না, আমি কি আপনার আগের প্রশ্নটার উত্তর দেব? আপনার হাঙ্গর নদী গ্রেনেড, হ্যাঁ, এটা নিয়ে আমি আপনার কাছ থেকে বিশেষ করে জানতে চাচ্ছি। আপনি আমাকে হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসটি নিয়ে বলতে বলেছেন। হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসটির শেষের যে ঘটনাটা আছে, যে একজন মা তার প্রতিবন্ধী ছেলেটিকে দুজন মুক্তিযোদ্ধা বাঁচানোর জন্য পাকিস্তান সেনাবাহিনীর দুজন সদস্যের হাতে তুলে দিয়েছিল, কারণ ওরা তখন তাদেরকে তাড়া করে আসছিল। ওই মুক্তিযোদ্ধা ছেলে দুজন বলছিল যে চাচি আমাদের বাঁচান, ওরা আমাদেরকে পেলে তো মেরেই ফেলবে। তখন তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন কি করবেন। যেটা হলো যে এই যে চরিত্রটি, এই নারী, এটা কিন্তু একটি সত্যি ঘটনা। এই সত্যি ঘটনাটা আমি পেয়েছি আমার শিক্ষক, ওই যে আমি বললাম যে প্রথম আমি গল্প লিখেছি সেই কলেজে তিনি ছিলেন, 64 সালে আমাদের পড়াতেন ইংরেজি সাহিত্য।
তিনি আমাকে অ্যালেন গিন্সবার্গ পড়তে দিয়েছেন, তিনি আমাকে দিয়ে 54 খণ্ড মার্কস অ্যাঙ্গেলসকে নিয়েছেন রাজশাহী নিউ মার্কেটের দোকান থেকে এবং বলেছেন এগুলি সব পড়তে হবে নিজেকে যদি লেখক হিসাবে তৈরি করতে চাও। তার এই অবদান আমি খুব কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি যে তিনি আমাকে পড়াতে অনুপ্রাণিত করেছিলেন এবং সেটা এখন পর্যন্ত আমার আছে। তো সেই জায়গা থেকে যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে যে দেখব যে একজন নারী, সেই শিক্ষক আমাকে এসে বললেন যে এই ঘটনাটি ঘটিয়েছেন দেশের স্বাধীনতার জন্য। আমাকে তিনি বললেন তুমি এটা গল্প লিখো। আমি লিখলাম, কিন্তু পরে আমার মনে হলো যে এই নারী এই যুদ্ধকে কিভাবে পেলেন, তার ছোটবেলা থেকে শুরু করে গল্পটা আমি বানাতে শুরু করলাম। বানিয়ে আমি শেষে এটা দিলাম যে একজন নিরক্ষর নারী কিভাবে তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত নিচ্ছেন। এই যে স্বাধীনতার জন্য যুদ্ধ এবং এই যুদ্ধে তার অবদানটা কি, তার ওই ডিসেবল বাচ্চাটির, ওই ছেলেটি দেখতে ইয়াং ছেলের মতো বড় সড়ো হয়ে গেছে, কিন্তু সে তো বাক প্রতিবন্ধী, কথা বলে না, কানে শুনতে পায় না। একজন মানুষ যখন মা সিদ্ধান্ত নিচ্ছেন যে যেই যুদ্ধক্ষেত্র ওই ছেলে দুটির প্রয়োজন আছে, আমার ছেলের চাইতে ওদের অবদানটা বেশি হবে, তখন তিনি ওদেরকে সহযোগিতা করলেন, ওদেরকে প্রাণে বাঁচানোর জন্য চেষ্টা করলেন। এই ছিল আমাদের যুদ্ধের পটভূমি এবং এই পটভূমি থেকে আমরা মনে করতে পারি যে আমাদের যুদ্ধ নারী পুরুষের সমান অংশগ্রহণের ভেতর দিয়ে এগিয়েছে। আমাদের যার যেখানে যেই ফ্রন্টে কাজ করার কথা তিনি সেই ফ্রন্টেই কাজ করেছেন। যে ছেলে যেহেতু যুদ্ধ করতে যাবে তাকে তিনি সেখানে পাঠালেন, তার জীবনটা বাঁচিয়ে দিলেন কিভাবে। এই জায়গাগুলো কিন্তু আমরা ঠিকমতো স্বীকার করি না, আমরা মানিও না। এবং আমাদের সাহিত্য যদি এই জায়গাগুলোকে প্রতিফলিত করে, আমাদের সমালোচকদের দায়িত্ব সেই জায়গাগুলোকে তুলে ধরা, খালি ঢালাও মন্তব্য করে বলা না যে কিছুই হলো না। আমরা যদি আরো অনেকের লেখা এরকম করে বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা এই কথাগুলো পাবো। এবং আমরা মনে করব আজকে আপনাদের এই টেলিভিশন আলোচনার মধ্য দিয়ে নিউ ইয়র্কে যারা বাঙালি আছেন তারা যদি মনে করেন যে আমাদের এই 5টা বই আছে 5 জন লেখকের, এগুলোকে একটু ভালো করে মূল্যায়ন করে আমাদের মুক্তিযুদ্ধের পটভূমিটাকে বড় করে দেখা দরকার, তাহলে এই কাজগুলোতে আমরা এগোতে পারবো। আমরা সেই প্রতারক পাঠক হব না যে না পড়েই বলবে কিছুই হয় না। আসলে এই যে কথাটি, এই কথাটি কিন্তু আমাদের সবসময় উচ্চারিত হচ্ছে, এখন সমালোচকরাও বলছেন, অনেকে বলছেন। তো আপনি বলছেন যে এটি একটি ঢালাও মন্তব্য। তো আমি নিজেও এই মন্তব্যের সাথে আরেকটু কথা বলি যে এই উপন্যাসটি বেশ 1987 সালে ইংরেজিতে অনুবাদ হয়ে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছিল। পরে ফ্রান্সের এক অধ্যাপক ইংরেজি ভাষার, তিনি নেট থেকে এই উপন্যাসটি নামিয়েছেন ওই ইংরেজিটা, কারণ তিনি ওই সাউথ এশিয়ান লিটারেচার পড়ান। তারপর তিনি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেন, আমাকে তো পাননি, আমি ওই ফেসবুক বা এসবের মধ্যে খুব একটা নেই। তিনি কবি মোহাম্মদ নুরুল হুদাকে ইমেইল করলেন যে আমি ওনার সঙ্গে যোগাযোগ করতে চাই। তখন উনি হুদা ওই মেইলটা আমাকে ফরওয়ার্ড করার পর আমি ডক্টর পাস্কাল জিঙ্ক, তিনি বললেন যে কাহিনীটা আমার খুবই ভালো লেগেছে, ইংরেজিটা যদি একটু ব্রাশ আপ করা যায়, ঠিক করা যায়, তাহলে এটা একটা ভালো উপন্যাস হিসাবে দাঁড়াবে। তখন আমি তো মহা খুশি, আমার পারমিশন চাচ্ছে, আমি তো খুবই খুশি যে এরকম একটা কাজ হলে তো ভালোই হয়। তারপরে তিনি ওখান থেকে যোগাযোগ করলেন, দিল্লির রূপা পাবলিকেশন থেকে বইটি প্রকাশিত হলো রিভার অফ মাই ব্লাড নামে। আমাকে যখন রূপার ওরা যোগাযোগ করে তখন ওরা বলে যে এটি পাঠকের কাছে পৌঁছাবে, ওরা কিন্তু নেগেটিভ কথা বলেনি, এই উপন্যাসটি পাঠকের কাছে পৌঁছাবে, ইওর ওয়ান্ডারফুল ডেইজ আর অ্যাহেড। আমরা জানি যে হাঙ্গর নদী গ্রেনেড আমাদের মুক্তিযুদ্ধের উপন্যাসগুলির মধ্যে অন্যতম একটি উপন্যাস, এটা বলার অপেক্ষা রাখে না। এই উপন্যাসটি আপনার শুধুমাত্র আমাদের বাংলাদেশের সীমাবদ্ধ নয়, এটা আমরা যারা মোটামুটি খোঁজখবর রাখি তারা সবাই জানি। এটা আপনার শুধু অর্জন নয়, এটা আমাদের অর্জন। আপনার এই আলোচনা আমরা অব্যাহত রাখবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে আবার কথা বলবো। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমরা বিরতির পরে আবার কথা বলবো আজকের সম্মানিত অতিথির সাথে।
দর্শক, আমরা বিরতি থেকে আবার ফিরছি আলোচনায়। আজকে আমাদের স্টুডিওতে আছেন আমাদের বাংলা ভাষার অন্যতম প্রধান কথাশিল্পী সেলিনা হোসেন। তা আপা, আপনার উপন্যাস আমরা জানি শুধু ইংরেজি ভাষায় নয়, রুশ ভাষায় অনুদিত হয়েছে, ভারতের কিছু ভাষায়ও আপনার লেখাগুলি অনুদিত হয়েছে। আমরা এই প্রসঙ্গে আমরা একটু পড়ে আসবো আপনার আরেকটি উপন্যাস। আমরা অনেক উপন্যাস আপনার আছে, স্বল্প পরিসরে সব উপন্যাস নিয়ে হয়তো আমরা কথা বলতে পারবো না, তো আপনার প্রতিটি উপন্যাস নিয়েই কথা বলার অবকাশ আছে। পোকামাকড়ের ঘরবসতি আপনার আরেকটি খুবই অসাধারণ একটি উপন্যাস, এটি নিয়ে যদি আমাদের পাঠকদের একটু বলেন, দর্শকদের। পোকামাকড়ের ঘরবসতি আমি জেলে জীবনের পটভূমিতে লেখার জন্য আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি যে একটি জেলে জীবন কোথায় পাবো। প্রথমে আমি গিয়েছিলাম পাথরঘাটার, যেখানে ল্যান্ড শেষ, তারপরে একটা চর আছে লালদিয়া চর, বঙ্গোপসাগরের মোহনায়। একটি ছোট লঞ্চ ভাড়া করে 1976 সালে, যে জেলে জীবনটা না দেখে আমি সেই জায়গাটি ধরবো না। তো গিয়ে দেখলাম যে ওখানে কোনো বসতি নেই, ওই জেলেরা মাছ ধরে, তারপরে ওখানে এসে শুটকি বানায়, তারপরে একটু রাত কাটায় চলে যায়, ঘর বাড়ি নেই। তো হলো না। পরে 1982 সালে আমি গেলাম টেকনাফ শাহপুরী দ্বীপে। ওখানে গিয়ে আমি একটি পুরো জেলে বসতি পেলাম, এবং সেই পটভূমিতে এই গল্পটা তৈরি হয়েছে যে পোকামাকড়ের ঘর বসতি। যে এই সব জীবন, মানুষ এত কষ্ট করে বেঁচে থাকার, এত চেষ্টা করে, তারা পোকামাকড়ের জীবন যাপন করে। আমি সেই অর্থেই পোকামাকড়ের ঘর বসতি লিখেছি, যে আমার যে নায়ক সে একজন স্বপ্নদ্রষ্টা, সে একটি হাঙ্গর ধরতে চায়, একটি হাঙ্গর ধরে বিদেশে রপ্তানি করে সে একটু বড় মোটা অঙ্কের টাকায় হয়তো সেটাকে বিক্রি করতে পারবে। এর পাশাপাশি ওখানকার মানুষের জীবন সংগ্রাম, নারীদের কথা সবকিছু মিলিয়ে আমি শাহপুরী দ্বীপ, টেকনাফের পাশেই ওই বসতিটা নিয়ে এই উপন্যাসটা করি। এটি মানে তখন যখন আপনি পোকামাকড়ের ঘরবসতি লিখেন, ধারাবাহিকভাবে যখন পত্রিকায় বেরোয়, পরবর্তী সময়ে যখন গ্রন্থিত হয়, সেই সময় এই উপন্যাসটি সারা জাগিয়েছিল। অসাধারণভাবে আপনি সেই জনজীবনের ভেতরে প্রবেশ করতে পেরেছেন। দেখার চোখটি আপনার, আমি বলবো যে অন্তর্ভেদী একটি দৃষ্টিভঙ্গি থেকে যেতে হয়, কাছে মানুষের কাছে যেতে হয়। আমি অধিকাংশ লেখার মধ্যে আমি এই জিনিসটি লক্ষ্য করেছি। আমি একটা ছোট গল্প আপনার পড়েছিলাম, সিলেটের পটভূমিতে আপনি লিখেছিলেন বেশ আগে, এটা রূপবার অথবা সচিত্র সন্ধানী এরকম কোনো একটি পত্রিকা বেরিয়েছিল। সেখানে আমি দেখেছি সংলাপ আপনি সিলেটি ভাষায় লিখেছেন। আমার এখন একটি শব্দ মনে পড়ে, অতি, এই শব্দটি আপনি ব্যবহার করেছেন। তো আমার কাছে মনে হয়েছিল একজন অসাধারণ, যেটি আমি মহাশ্বেতা দেবীর মধ্যেও দেখেছি, চুট্টি মুন্ডা ও তার তীর, সেখানে তিনি সেই ইগুলো তিনি করেছেন। আমার কাছে আমাদের দেশে আমি দেখেছি যে এই কাজটি আপনি অত্যন্ত সুচারুরূপে, অত্যন্ত শুদ্ধভাবে সেই আঞ্চলিক ভাষাগুলিকে আপনি তুলে এনেছেন। আমি ওই যারা সেই ভাষার তাদের কাছে গিয়ে এটা করে নিয়েছি, যেটা আমি জানি না সেটা তো ভুল করে ওখানে দেওয়ার কোনো যুক্তি নাই। হ্যাঁ, এই জিনিসটা আপনি খুব সচেতনভাবে করেছেন। আমরা এখন আমাদের যে বিষয়টি এখন আমরা পরবর্তীতে আলাপ করতে চাই, যে উপন্যাসটি নিয়ে, সেটি আপনার একটি ট্রিলজি, গায়ত্রী সন্ধ্যা। বিশাল একটি কাজ আপনি করেছেন, এটি নিয়ে একটু যদি বলেন। গায়ত্রী সন্ধ্যাকে আমি ধরতে চেয়েছি ওইভাবে যে 47-এ আপনি দেখেছেন হয়তো যে নদী পার হচ্ছে, মানুষ পালিয়ে আসছে, মুর্শিদাবাদ থেকে একদল মুসলিম চলে আসছে এপারে, রাজশাহী মহানন্দা নদী দিয়ে ঢুকছে। এখান থেকে আমি শুরু করেছি দেশভাগের ট্র্যাজেডির সেই জায়গাটা থেকে। তার পরিবারের 16 জন মানুষ নিহত হয়ে গেছে দাঙ্গায়। আবার ঢাকাতেও বা ঢাকার আমাদের এই পূর্ববঙ্গের অন্যান্য জায়গায় ওইটা হয়েছে, নানা মানুষ, হিন্দুরা অনেক নিহত হয়েছে। তো এই পটভূমিটাকে আমি চেয়েছি। তারপরে আমি যেটা একটু আগে বললাম, আমি যে আমাদের আর্থ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক পটভূমিতে এমন সব উপাদান আছে যেই উপাদানগুলো আমাদের সাহিত্যকে, বাংলা সাহিত্যের অন্য অঞ্চলের লেখকদের চাইতে ভিন্ন মাত্রা দিয়েছে। কিন্তু আমি যদি ভাষা আন্দোলনের পটভূমিতে একটু উপন্যাস করি, যেটা জহির রায়হান করেছেন, আরিক ফাল্গুন, এটা কিন্তু আমাদের অন্য ভাষার আর কেউ লিখতে পারছেন না, কারণ তিনি সেই রাজনৈতিক সাংস্কৃতিক বলয়ের মধ্যে নেই।
আমি যদি সামরিক শাসনের পটভূমিতে একটু উপন্যাস করি, যেটা শওকত ওসমানের কৃতদাসের হাসি, রূপকের মাধ্যমে তিনি এই সামরিক শাসকের চিত্রটাকে নিয়ে এসেছেন, এই চরিত্রটাকে নিয়ে এসেছেন। তো এই সামরিক শাসন যে দেখেনি সে তো এর উপাদানটা গ্রহণ করতে পারবে না তার সাহিত্যের মধ্যে। তো সেই কারণে আমি মনে করেছি যে আমাদের যারা পরবর্তী জেনারেশন, যারা হয়তো বড় একটা গবেষণার বই হয়তো পড়বে না, বা যারা একটু কঠিন প্রবন্ধ পড়তে চাইবে না, যে এই আর্থ সামাজিক পটভূমিটা নিয়ে 47 পরবর্তী বাংলাদেশের এই ঘটনা 1971 পর্যন্ত, আমি ভাবলাম গল্পের মধ্য দিয়ে যদি ওদেরকে পড়ানো যায়, ওরা নিজের ইতিহাসটাও জানবে, নিজের জনগণের গল্পটাও জানবে, তাদের বেঁচে থাকার বিষয়টাও জানবে। তো এই কারণেই আমি এটাকে 47 থেকে 75 বঙ্গবন্ধু যেখানে নিহত হলেন সেই রাতে এসে আমি গল্পটা শেষ করেছি, কারণ এরপর থেকে ইতিহাস আবার অন্যরকম হয়ে গেছে। আমি খুব অভিভূত হয়ে আপনার এই ট্রিলজিগুলো পড়েছিলাম আর কি। আমার খুব পছন্দের, আমি শওকত আলীর একটা ট্রিলজি অনেক আগে, যে পূর্বরাত্রি পূর্বদিন কুলায় কালো স্রোতে দক্ষিণায়নের দিন, ওটা আপনার অনেক আগে তিনি লিখেছিলেন। আমি ওটা যেমন বোধ হয়ে পড়েছিলাম, পরবর্তী সময় আপনার এটি যখন পড়লাম আমার মনে হলো যে অসাধারণ একটি কাজ করেছে, শ্রমসাধ্য গবেষণাধর্মী এবং একটা উপন্যাসের ভেতরে এই যে ইতিহাসকে তুলে নিয়ে আসা অসাধারণ কর্মটি আপনি করেছেন। আমার আরেকটি বিষয় আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে উপন্যাস, আমরা যে অতীতকে যদি টেনে আনি, সৈয়দ অলিউল্লাহ থেকে শুরু করে আমরা আখতারুজ্জামান ইলিয়াসের যেমন খোয়াবনামা, কিংবা তার চিলেকোঠার সেপাই, কিংবা তার খোয়াবনামাটাকে আমি আরো বেশি অধিকতর ইয়ে দিতে পারি আর কি। কিন্তু এবং আমি বলবো যে এই যে কাজগুলি হয়েছে, সাধারণ কাজগুলি আপনারা করেছেন, এই সদ্য এসে আগুন ফাঁকি লিখলেন আমাদের হাসান আজিজুল হক, তিনি তো উপন্যাস আগে লিখেছেন। তো আপনি কি মনে করেন আমাদের উপন্যাস, এই যে পরবর্তী সময়ের উপন্যাস কিভাবে দেখছেন, কেমন হচ্ছে আমাদের? আমি মনে করছি আমাদের এই সময়ের এই জেনারেশন, এখন এই জেনারেশন বললে আমি বলবো আমার 7 প্রজন্ম, এখন তারা লিখছে। ওই দিন কালি ও কলম পুরস্কার পেয়েছে একটি ছেলে, এত বড় 800 পৃষ্ঠার বই, এই মুহূর্তে ঠিক আমার নামটা মনে আসছে না, নটরডেম কলেজে চাকরি করে, ইমরান নাম, কিন্তু উপন্যাসের নামটা একটু মনে নেই। আমি দেখলাম যে শুরুটা, আমাকে যখন ওইটা দেয়া হলো বইটা এবং আলোচনা অনুষ্ঠানে বলার জন্য, আমি খুবই মুগ্ধ হলাম যে আমাদের দেশের ছেলেরা এই ধরনের, এই সময়ের ছেলেরা মানে এই সময়ের যারা, তাদেরকে আমরা মনে করি তারা অনেক সময় ইন্টারনেট ঘাটে, এটা ওটা নানা দিকে তাদের মানে ইয়েটা দৃষ্টিটা ছড়িয়ে গেছে, কিন্তু ওই ছেলেটির ওই উপন্যাসটি পড়ার পর মনে হলো যে না, সবাই তো লেখক হবে না, কেউ কেউ লেখক হবে, সেই লেখকদের মধ্যে আমাদের প্রজন্ম প্রবেশ করছে, আমি খুবই আশাবাদী। এবং ওই ইয়েতে আরেকটি মেয়েকে একটা গবেষণার জন্য পুরস্কার দেওয়া হয়েছিল, আরেকজন কবিতায় পেয়েছিল, 3 জন। তো সেই মেয়েটি আমাদের পালকি বাহকদের নিয়ে একটি গবেষণা করেছে, যে তারা কি পালকির ইয়েটা, যে এই যে মেয়েটি এক জায়গায় চাকরি করে, সেই কাজের সূত্রে বিভিন্ন সময় ওই গ্রামটায় যায়, ও গেলেই ওদের কাছে ইন্টারভিউ করে এসে অন্যান্য বই পুস্তক ঘেটে বইটা লিখেছে। এই যে তার সাধনার জায়গাটা, তার জীবিকার সঙ্গে সে এই গবেষণার কাজটাকে সম্পৃক্ত করেছে। আমি এই জন্য বলছি যে এই জেনারেশনের মধ্যেও সেই জায়গাটা, যে ফাঁকিবাজি দিলাম বা করলাম না, একটু হাইফাই করে লিখলাম বা ইন্টারনেটই ঘাটলাম, পড়ে থাকলাম ফেসবুকে একটু লিখলাম, সেটা নয়। এই জায়গাগুলো পাশাপাশি এই স্রোতটাও আছে, ওই স্রোতটা যেমন আছে এই স্রোতটাও আছে, এটাই অত্যন্ত আশাবাদী। অর্থাৎ আপনাদের মতো সিরিয়াস যে সমস্ত লেখক, তার একটি উত্তর প্রজন্ম আপনারা লক্ষ্য করছেন, এটা আমরা নিঃসন্দেহে একটা আশাবাদী। আমাদের যেমন আমরা এক বাক্যে বলে ফেলি আমাদের যে ভালো ভালো উপন্যাসগুলোর কথা, শওকত আলীর প্রদূষে প্রাকৃতিজনের কথা বলি, আমরা খোয়াবনামার কথা বলি, সৈয়দ অলিউল্লাহ চাঁদের অমাবস্যার কথা বলি, কাঁদো নদী কাদের কথা বলি, আপনার হাঙ্গর নদী গণের কথা বলি, গায়ত্রী সন্ধ্যার কথা বলি, পোকামাকড়ের গর্ভপ্রসূতির কথা বলি। তা আমরা আশাবাদী, আপনার কাছ থেকে শুনে খুব ভালো লাগলো যে আমাদের উত্তর প্রজন্ম সিরিয়াস লেখার দিকে ঝুঁকছে এবং কাজ করছে। ছোট গল্প নিয়ে একটু কথা বলি। আমাদের ছোট গল্প যেমন আমরা বলি, সৈয়দ অলিউল্লাহর কথা বলি, আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হকের কথা বলি, আপনারা যারা আছেন সবার কথা বলি, ছোট গল্প কেমন হচ্ছে এখন? আমি তো বলবো যে কেমন হচ্ছে, আসলে গল্প একজন লেখকের একটি অভিজ্ঞতা,
বা তার ইমাজিনেশন, তার ক্রিয়েটিভিটির জায়গাটা দিয়ে সে একটা গল্পটাকে তৈরি করে। অনেক সময় ওই সৃজনশীলতার ওই জায়গাটা হয়তো তার অভিজ্ঞতার সঙ্গে এক হয়। এই জায়গাগুলো আমাদের লেখকরা এখন যেমন দেখছেন, আমাদের আগের লেখকরা যেভাবে দেখেছেন, আমি মনে করি আপনি নিজেও একজন গল্প লেখক, নিউ ইয়র্কে থাকেন, কিন্তু আপনারা যেভাবে বাংলা সাহিত্যটার চর্চা করছেন, প্রসার করছেন, বাড়াচ্ছেন, চিন্তা করছেন, এই যে একটা বড় ভুবন তৈরি করছেন এখানে, এইখানে আপনাদের কৃতিত্বটা এই যে আপনারা সেই গল্পগুলোকে এই প্রবাসী নিয়ে আসছেন, যেন কেউ বিচ্ছিন্ন হয়ে না যায় দেশের জনজীবন থেকে, দেশের ব্যক্তির সংকট থেকে, দেশের যে কোনো জায়গা থেকে যে গল্পগুলো তৈরি হয়, তার প্রকৃতি, তার গ্রাম, তার ভূখণ্ড, তার সব কিছু। তো আমি মনে করি দেশে এবং বিদেশে বসবাস করা সব লেখকের আত্মাটা সেই জায়গাটাই সমবেত হয়, সেই সমবেত জায়গাটি আমরা সবাই মিলে ধারণ করি। এবং আপনারা যারা দেশ থেকে দূরে আছেন কিন্তু ভাষার মাধ্যমে, এই যে যোগাযোগের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে আবার কাছেও আছেন, এইভাবে সবাইকে জানা, আপনারা যারা দূরে আছেন তাদেরকে যেমন জানা, সেই যোগটা আমরা মনে করি এই প্রজন্মের মধ্যে গড়ে উঠছে। এই গড়ে ওঠাটাই আমার শিল্প সাহিত্যের সাধনার জায়গা। অনেক সুন্দর বললেন আপা। আরেকটা বিষয়ে এখানে আলাপ করি, আমাদের আলোচনা শেষের দিকে চলে যাব আর কি, যে অনেকে বলে, বিশেষ করে আমাদের শহীদ কাদরী বলেন, প্রায় বলেন যে আমরা বলতাম যে ঢাকা থেকে চলে গেলে, চট্টগ্রাম চলে গেলে ওই কবি বা ওই লেখক শেষ। তো দেশ থেকে বিদেশে আসা, এটা এক সময় মনে হতো যে অনেক লেখকের মৃত্যু ঘটে। কিন্তু আমি অবশ্য আশাবাদী এবং আমি কিছু রেফারেন্স টানি আর কি, যেমন বলি যে সৈয়দ অলিউল্লাহর কথা বলি, আমাদের আবুল কালাম শামসুদ্দিন কথা বলি, যে এরা তো বিদেশেই কাটিয়েছেন কিন্তু তারা দেশ থেকে বিচ্ছিন্ন হননি, লেখালেখি করেছেন, বিষয়টা ওইখানেরই ছিল সব সময়। তো আমরা এখানে যারা যারা লেখালেখি করছে তাদের মধ্যে নানা রকম প্রতিবন্ধকতাও আছে, সীমাবদ্ধতাও আছে পঠন পাঠনের বিষয়ে বা একটা পরিবেশ তৈরি। তো আপনি কেমন দেখেন এই প্রবাসের সাহিত্য? এই যে কিছুদিন আপনি এর সাথে খুবই জড়িয়েছিলেন, সম্পৃক্ত হয়েছিলেন। প্রবাসের সাহিত্য, আমি একটু শহীদ কাদরীর কথাটা একটু বলি। আমি আগস্টের এক রাত নামে, 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যার সেই রাতটি নিয়ে একটি উপন্যাস করেছি, আগস্টের এক রাত নামে। সেখানে একটি চ্যাপ্টার আছে, যখন সমস্ত কফিনগুলো বিভিন্ন বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হলো বেগম মুজিব সহ অন্যদের, তখন বঙ্গবন্ধুর কফিনটা একা ওই 32 নম্বর বাড়িতে। তো আমার উপন্যাসে আমি দেখাচ্ছি যে ব্রেজনেভ এসছে, ইন্দিরা গান্ধী এসছে, বিশ্বের সব নেতারা এসে তার কফিনে ফুল দিচ্ছে, আপনাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছি। আমি সেখানে শহীদ কাদরীর একটি কবিতার উদ্ধৃতি করেছি। সেই কবিতার বইটা আমি এনেছি তাকে দেব বলে, কিন্তু আমার আর দেয়া হয়নি। তো এই যে উনি বিদেশে আছেন সেটা আমার কাছে মুখ্য না, মুখ্য হলো তার কবিতা। আমি ওই দিন যে প্রবন্ধটা পাঠ করলাম সেখানেও তার একটা উদ্ধৃতি দিয়েছি, স্বদেশ তোমাকে আমি করে আঙ্গুলের মতো পড়ে থাকি। এই যে কবির ভাষা, কবিতার ভাষা, দেশকে নিয়ে। এবং বঙ্গবন্ধুর ইয়েতে তিনি বলছেন, আমি আপনার এই কফিনের উপর ফুলের ডালি রেখে যাচ্ছি বঙ্গবন্ধু, আমার কবিতা সেই ডালিটাকে সৌরভিত করবে। আমি মনে করি যে সব কিছু মিলিয়ে আমাদের যা, আপনারা যা তৈরি করছেন এবং এখানে যা হচ্ছে, এটা একটা কমিউনিটির আইডেন্টিটির সবচেয়ে বড় জায়গা, যে কমিউনিটি একত্রিত হয়ে তার সংস্কৃতির বিন্যাসটা ঘটাচ্ছে, তার সংস্কৃতিকে জাগরুক রাখছে এবং তার প্রজন্ম তৈরি করছে। আমরা এই ধারাবাহিকতায় এই জায়গাটাকে বড় মূল্যায়ন করব। বাহ, খুব ভালো লাগলো আপা, আপনার এই শেষ কথা সহ সমগ্র আলোচনাটি, আমাদের অনবদ্য আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সাথে হয়তো সাহিত্য নিয়ে, আপনার সাহিত্যকর্ম নিয়ে এত ঘন্টার পর ঘন্টা আমরা আলোচনা করার কাছে, কিন্তু যেহেতু আমাদের সময় সীমিত, আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন। না, কোনো কষ্টই না, আমি খুব আনন্দের সঙ্গে এখানে এসেছি। আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি সেই জন্য অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে দেখতে সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। সেলিনা হোসেন
তার সাথে কথা বলা এই স্বল্প পরিসরে আসলে সীমিত কথার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে। তার বিস্তৃত যে জীবন, লেখক জীবন, তার লেখালেখি, এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনার দাবি রাখে। সময়ের কারণে আমাদের সেই কাজ থেকে বিরত থাকতেই হচ্ছে। সময় ফুরিয়ে এসছে। সবাইকে আবারও স্বাগত জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে শিল্প ও সাহিত্য অনুষ্ঠান এখানেই শেষ করছি।